টুডে ভারতে আপনাদের স্বাগত। দুদিন আগে আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সরাসরি ঘোষণা করেছেন যে গ্রুপ সি কর্মচারীদের প্রতি মাসে বেতন নয়, একটা ভাতা দেয়া হবে। সে ভাতাটা হচ্ছে 25,000 টাকা। আর গ্রুপ ডি কর্মচারীদের প্রতি মাসে একটা ভাতা দেওয়া হবে, সেটা হচ্ছে 20,000 টাকা। কাদের ভাতা দেওয়া হবে? যাদের ভাতা দেওয়া হবে তাদের সুপ্রিম কোর্ট নিষেধ করেছে যে তোমরা আর কেউই 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত আইনত সঙ্গত না অসঙ্গত সেটা বলবেন কেবলমাত্র আইনজীবীরা। ফেরদৌস শামীম বলছেন যে সবাইকে অ্যাডমিট কার্ড হাতে রাখুন, সবাই এই ভাতা পাবেন। যে 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিলেন ওই এসএসসির জন্য, তারাও এই ভাতা পাবেন। যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য পরীক্ষা দিয়েছিলেন তারাও এই ভাতা পাবেন। কিন্তু দেখুন, এছাড়া এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে আর কোনো উপায় নেই। 2026 সালের এপ্রিল মাসে কিংবা মে মাসের শুরুতে এ রাজ্যে বিধানসভা নির্বাচন। যারা তৃণমূল কংগ্রেসের হয়ে গ্রামগুলো থেকে বা মফস্বলগুলো থেকে টাকা তুলেছেন তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ। এই যারা টাকা তুলেছেন এদের মধ্যে একেবারে নিচু তলায় যারা আছেন তারা হলেন নিম্নবর্গীয় হিন্দু আর গরিব মুসলমান, যারা 2011 সালে নয় কিন্তু 2014, 15, 16 সালের পরে গিয়ে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছে। তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ। আপনি যদি গ্রামগুলোতে যান, আপনার যদি বসবাস শহরে হয়ে থাকে, আপনি উইকেন্ডে যান গ্রাম এবং মফস্বল শহরে, দেখবেন প্রায় এই তৃণমূল নেতারা একটা করে মোচ্ছব করছে। মোচ্ছব অর্থে এই যে রাস্তা তৈরির টাকা, পুকুর বাঁধানোর টাকা, এই টাকাগুলো থেকে কন্ট্রাক্টারি করার টাকা, এই টাকা এইখান থেকে যে টাকাটা তারা মেরে নিয়েছে সেই টাকা থেকে প্রায় 2 মাস, 3 মাস, 4 মাস অন্তর অন্তর গ্রামগুলোকে নিয়ে 60 জন 70 জন দলের নেতা নেত্রীদের নিয়ে একটা করে মোচ্ছব হয়, অর্থাৎ বড় পিকনিক হয়। সেখানে আর কি হয় সেটা আমি আপনাদের বলছি না, বলা সঙ্গতও নয়। তবে বুঝতে হবে যে প্রায় এ ধরনের মোচ্ছব হয়। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে তত এই সংখ্যাটা বাড়ছে। কেননা ওই যারা হালি অর্থাৎ সম্প্রতি তৃণমূল কংগ্রেস হয়ে উঠতি বড় লোক হয়েছে, তারা জানে তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তাদের আর গ্রাম ছাড়া হতে হবে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই 20,000, 25,000 টাকার কথা ঘোষণা না করেন, তাহলে নির্বাচন যত এগিয়ে আসবে ততই ওই তৃণমূল কংগ্রেস নেতারা প্রথমেই মার খাবেন। আর তারপর আসবেন ওই দ্বিতীয় শ্রেণীর নেতাদের কাছে, অর্থাৎ ওই নিচু তলার নেতারা যাদের টাকা দিয়েছিলেন তারা গ্রামের লোকদের মারের চোটে বলে দেবেন দ্বিতীয় শ্রেণীর কোন নেতার কাছে তারা টাকা দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যদি এই কাজটি তারা না করতে পারেন
তাহলে তার দলের নিচু তলায় আর কোনো অস্তিত্ব থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোকসভা ভোটটা কিন্তু মুখ্য নয়, উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে, প্রথম উদ্দেশ্য হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বিধানসভা নির্বাচন। পঞ্চায়েত যদি দখল করা যায় তাহলে বিধানসভা দখল করা খুব সহজ, কারণ পঞ্চায়েত যে স্টাইলে দখল হয় সেই এক স্টাইলেই দখল হয় হচ্ছে বিধানসভা। ওই নেতারা 50, 60, 70 জনের মতো এক একটা করে মাস্তান পুষে রাখেন। যদি সম্মিলিতভাবে ওই নেতাদের বাড়িতে আক্রমণ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রক্ষা করতে পারবেন না। এই যে গড়, এই যে রাজত্ব, সেই রাজত্ব তাসের ঘরের মতো কিন্তু ভেঙে পড়বে। ভিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একেবারেই শক্ত নয়, নড়বড়ে ভিত। শুধুমাত্র দখল করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিচু তলায় সেই অর্থে কোনো সংগঠন আজ পর্যন্ত গত 15 বছরেও তৈরি হয়নি। শুধু যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে লুটে পুটে খাওয়ার রাজনীতি। আর এই রাজনীতির জন্য ওই মুষ্টিমেয় কয়েকজন নেতার হাতেই সমস্ত ক্ষমতা। গ্রামগুলোতে যদি পঞ্চায়েত নির্বাচন করতে দেয়া হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার দল আর কোনোদিন গ্রামে ক্ষমতায় ফিরবেন না। আমাকে দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের এক নেতা একদিন ফোন করেছিলেন। তিনি আমায় বললেন যে দেখুন, গ্রামগুলোতে যদি আমরা ভোট করতে দিই তাহলে বাম কংগ্রেস ভোট পাবে, বিজেপি নয়। কেননা 34 বছর ক্ষমতায় থেকে বামেরা মানুষের মধ্যে যে ভাবনা ঢুকিয়ে গেছে, সেই ভাবনাটা কোথা থেকে এসছে? সেই ভাবনাটা এসছে হচ্ছে পঞ্চায়েতি রাজ, সেই ভাবনাটা এসছে হচ্ছে জমিদার জোতদারদের কাছ থেকে জমি দখল নেয়া। 1975-76 সালে, 74-75-76 সালে আমি নিজে চোখে দেখেছি জমিদারদের লেঠেল একদিকে আর বর্গাদার পাট্টাদাররা একদিকে, ভূমিহীন কৃষক একদিকে। সেই সম্মিলিত প্রচেষ্টার কাছে লেঠেল বাহিনী হেরে গেছে। আর সেই বর্গাদাররা পাট্টাদাররা যে জমি দখল করেছিলেন সেই জমির একটা বড় অংশ আবার ওই জমিদার জোতদারদের দিকে ফিরে গেছে, শুধুমাত্র এক শ্রেণীর বিএলআরওর কারসাজিতে। অধীর চৌধুরী দেখবেন প্রায়ই বলছেন যে জমি দখল করা হচ্ছে, আপনার জমি আপনার নামে নেই, ভুয়ো রেকর্ড করা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা এক শ্রেণীর বিএলআরওর পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আপনার জমি রেকর্ড হয়ে যাচ্ছে অন্যের নামে। আর 2011 সালে যখন ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, 2011 সালে 13 সালে প্রথমেই তারা বলেছিল কৃষকদের হাতে যে ওই পাট্টা দেওয়া হয়েছে ওটা আসলে পাট্টা নয়, ওটা আসলে তেজপাতা। তৃণমূল কংগ্রেসের নেতারা বহু এই ভূমিহীন ক্ষেত মজুর কৃষকদের বাড়িতে গেছেন, গিয়ে ওই পাট্টাগুলো নিয়ে এসছেন আর চোখের সামনে ছিঁড়ে ফেলে দিয়েছেন। আর সেই জমি আবার জমিদার জোতদারদের দখলে। ওই ভূমিহীন, ওই ক্ষেত মজুররাই কিন্তু সুযোগ পেলে আবার বাম কংগ্রেসকেই ভোট দেবে। ওই নেতাই আমাকে বলেছিলেন যে ধর্মীয় এই উন্মাদনার জন্য একটা অংশ হয়তো বিজেপিকে ভোট দেবে, এটা ঠিক, তবে বাংলার মানুষের এখনো একটা অংশ, বাংলার হিন্দুদের একটা অংশ, বড় অংশ, যারা বিজেপিকে কোনোদিন ভোট দেবে না। ভোট দেবে কারা? যারা 10-15 বছর ধরে, গত 10-15 বছর ধরে ওদেশ থেকে এদেশে এসেছেন। আর ভোট দেবে কারা?
নিম্নবর্গীয় হিন্দুদের একাংশ, কিন্তু খেটে খাওয়া হিন্দুদের নয়, খেটে খাওয়া হিন্দুরা নয়, যাদের মধ্যে ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে কেবলমাত্র তারাই ভোট দেবে। খেটে খাওয়া হিন্দুদের কিন্তু ওই ভাবনা একেবারেই নেই যে আগে গিয়ে ধর্মের জন্য উন্মাদনা তৈরি করো। যারা নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত হয়েছে, এই শ্রেণীটা প্রথমেই গিয়ে বিজেপিকে ভোট দেবে, কারণ তাদের কাছে ধর্মটাই হচ্ছে মুখ্য। বেশ কিছুদিন ধরে 2011 সালের পর এ রাজ্যে আপাতত একটা জিনিস খুব ধামাচাপা দেওয়া হয়েছিল, মানে পড়ে গেছিল, সেটা হচ্ছে ICDS এর চাকরি। পরীক্ষা না হলে চাকরি হবে না। আপনারা শুনলে অবাক হবেন, বিকাশ ভবনে ডেকে ICDS এর সুপারভাইজার পদে চাকরি দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ক্যান্ডিডেট পিছু নেওয়া হচ্ছে 10 লক্ষ টাকা মিনিমাম। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতেই আমি আপনাদের কথা বলছি। অ্যান্টি চেম্বার তৈরি করা হয়েছে, সেখানে টাকা নেওয়া হচ্ছে, তারপর তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে। ধরা যাক এ রাজ্যে 343টা ব্লক রয়েছে। এবার এই 343টা ব্লকের প্রত্যেকটা ব্লক থেকে 7 জন থেকে 8 জন করে চিহ্নিত করা হয়েছে। তাদের চিহ্নিত করেছেন তৃণমূল কংগ্রেসের ওই নেতারাই, যারা টাকা তুলতে অভ্যস্ত এবং যারা মধ্য সারির নেতাদের টাকা দেন। সে টাকা কোথায় যায় সেটা তদন্ত সাপেক্ষ, সেটা আমি আপনাদের বলবো না। কারা টাকা নিচ্ছেন? টাকা নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের ওই নিচু তলার নেতারা। মনে রাখবেন, এই নেতাদের একটা বড় অংশ কিন্তু মুসলিম। কিছু মনে করবেন না। যারা মনে করেন যে কাজ করে খাওয়ার থেকেও তৃণমূল কংগ্রেস করলে মোটা টাকা পাওয়া যায়, এরা হলেন তারাই। একটা জিনিস খুব পরিষ্কার করে বলা দরকার যে শুধুমাত্র এই যে ICDS এ যাদের চাকরি দেয়া হচ্ছে, এই আবার একটা নতুন করে তোলাবাজির একটা ছক। কোচবিহার থেকে যে 7 জনকে নিয়ে আসা হচ্ছে, তাদের পাঠানো হচ্ছে কোথায়? উত্তর 24 পরগনা। আবার উত্তর 24 পরগনার কোনো একটা ব্লক থেকে যে 7 জনকে নেওয়া হচ্ছে, তাদের পাঠানো হচ্ছে কোথায়? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকে যাদেরকে নেওয়া হচ্ছে, তাদের পাঠানো হচ্ছে কোথায়? দক্ষিণ 24 পরগনায়। যাতে কোনো এভিডেন্স না থাকে, এভিডেন্স থাকবে না এটা ধরে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের ওই অংশের নেতারা। এখনো তোলাবাজি বন্ধ হয়নি। এই নেতাদের বাঁচিয়ে না রাখতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে জানেন, নবান্নের গদি তার থাকবে না। জানেন বলেই এই শিক্ষকদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন, বা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু সেটা কতদিন? সেটা হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত। 31শে ডিসেম্বরের পরের ছক কি? 31শে ডিসেম্বরের পরে এমন আসবে যে যেদিন যদি রিট পিটিশনে উল্লেখযোগ্য কোনো সাফল্য সুপ্রিম কোর্ট থেকে না পাওয়া যায়, তাহলে ওই যে 25,752 জনের চাকরি চলে গেল, 1 জানুয়ারি থেকে তারা আর স্কুলে যেতে পারবেন না। শিক্ষকদেরও সেদিন টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? কমপক্ষে 50,000 টাকার একটা বাজেট পার হেড ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন। তিনি পরিষ্কার করে জানুয়ারি মাসে জানিয়ে রাখবেন যে
তোমরা এই 50,000 টাকা করে নাও। যদি তার মধ্যে পরীক্ষা পদ্ধতি শেষ হয়ে যাওয়ার কথা, যদিও যারা চাকরি ওই পরীক্ষা পদ্ধতি শেষ হয়ে যাওয়ার মধ্যে যারা চাকরিটা পাবেন না, তাদের পরিষ্কার করে বলে দেওয়া হবে এই 50,000 টাকা তোমরা নাও। পরবর্তী ক্ষেত্রে আমরা তোমাদের রাজ্য সরকারের অন্য কোনো পদে অন্য রকম ভাবে নেয়ার চেষ্টা চালাবো। এটা আমার কথা নয়, এটা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের একাংশের বড় ভাবনা। এই ভাবনা যদি তৃণমূল কংগ্রেস এই অবস্থায় ভাবতে না শুরু করে, তাহলে 2026 সালের নির্বাচনে এই শিক্ষকরাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলবেন তা একেবারেই পরিষ্কার। আর সেজন্যই নিচু তলার নেতাদের বাঁচানোর জন্য সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। নমস্কার, ভালো থাকবেন।